আসসালামু আলাইকুম সবাইকে। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষা দিতে হয় এবং যারা এমসিকিউতে ভালো করে তারাই কিন্তু রিটেন পরীক্ষার খাতাটা চেক হয়, তাছাড়া কিন্তু রিটেন পরীক্ষার খাতা আসলে দেখাই হয় না। বাট রিটেন পরীক্ষায় ভালো করাটা অনেক বেশি জরুরি, কারণ রিটেন পরীক্ষায় ভালো না করলে তুমি ঢাবিতে র্যাঙ্ক করতে পারবে না, তোমার পজিশন আসবে অনেক পিছনের দিকে, এবং ঢাবিতে যদি তুমি র্যাঙ্ক না করতে পারো, পজিশন যদি ভালো না হয়, তাহলে কিন্তু তোমার আফটারঅল ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কমে যাবে, অর্থাৎ এমন সাবজেক্ট আসবে যেটা তুমি আসলে পড়তে ইচ্ছুক না। সুতরাং ভালো সাবজেক্ট পাওয়ার জন্য এবং ঢাবিতে পজিশন করার জন্য রিটেন পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো করতে হবে। বাট যেটা হচ্ছে সারপ্রাইজিং বিষয়, সেটা হচ্ছে ঢাবি রিটেন টিপিক্যালি কিন্তু অনেক সহজ হয়। ঠিক আছে, তুই যদি 2017 থেকে 2020-এর বা মোটামুটি ধরো 20 পর্যন্ত প্রশ্নগুলো দেখো, এগুলো দেখবে যে খুবই ইজি এই সেন্সে, মানে এটা এখন আমি এই সালগুলোতে যারা ঢাবিতে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে তাদেরকে আমি ছোটো করতেছি না, ওই সময় প্রশ্নের প্যাটার্নটাই ইজি ছিল বেসিক্যালি। অর্থাৎ হুবহু দেখবা যে এক লাইনের ফর্মুলার ম্যাথ, কিংবা হচ্ছে গিয়ে মানে খুবই কমন শর্টকাট টাইপের ম্যাথ, এই ধরনের বেশিরভাগ প্রশ্ন আসছে। আর কেমিস্ট্রি এবং বায়োলজি তুমি দেখবা যে একটু বিস্তারিত লেখার টাইপের প্রশ্নগুলো আসছে, যে এটা কীভাবে হয় ব্যাখ্যা করো, এই টাইপের জিনিসপাতি। 2021 থেকে 2021-22-23 বা 22-21-22 এই সময়টাতে, বা 20ও ইনফ্যাক্ট 20ও হয়তো যোগ হবে, 20-21-22 এই জায়গাটাতে যদি তুমি দেখো যে এখানে প্রশ্নের একটা সামান্য প্যাটার্নটা চেঞ্জ করছিল তারা। অর্থাৎ এই সময় এসে তুমি দেখবা যে আরেকটু ইনডেপথ থেকে প্রশ্ন করতে স্টার্ট করছে, কোথাও ফিজিক্সে স্পেশালি তারা বেশ খানিকটা কঠিন ম্যাথ দেওয়া শুরু করছে, কিছু ম্যাথ দেওয়া শুরু করছে, যেগুলো আসলে যেমন আধুনিক পদার্থবিজ্ঞান থেকে দেখবা প্রায় হচ্ছে এই 20-21-22 এই জায়গাটাতে কঠিন প্রশ্ন হয়েছে কিন্তু কম্পারেটিভলি, এবং মানে আগের বছরগুলোর তুলনাতে। আরও যা সারপ্রাইজিং বিষয় সেটা হচ্ছে এই বছর যে পরীক্ষা হলো 23 সালের, তোমরা উপরের প্রশ্নগুলো আর 23 সালের প্রশ্নটা একটু আলাদা করে দেখবা রিটেনে মনে তোমাকে যদি বলে না দেওয়া হয় যে ঢাবির প্রশ্ন, তোমার বুঝতে কষ্ট হবে। এবং টু বি ভেরি অনেস্ট, এমন প্রশ্ন আসছে, বিশেষ করে ফিজিক্সে ডাইভারজেন্স থেকে মনে হয় একটা প্রশ্ন আসছিল, আমার ঠিক খেয়াল নাই, আধুনিক পদার্থবিজ্ঞান থেকে একটা প্রশ্ন আসছে, যেগুলো আসলে তোমাকে যদি না বলা হইতো তুমি মনে করতে যে এটা মনে হয় কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটির প্রশ্ন। ঠিক আছে, অর্থাৎ হুবহু তারা ওই লাইনে চলে গেছে। এটা একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে ঢাবির যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিটা, যেটাকে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদ বলে থাকি, এটা কিন্তু দিন দিন অনেক ইমপ্রুভ হচ্ছে বা ডেভেলপ হচ্ছে। এবং টু বি ভেরি অনেস্ট, বুয়েট, সিকিউরওয়েট এরা তো হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের বস, তারা অনেক বছর ধরে বুয়েট, সিকিউরওয়েট ইঞ্জিনিয়ার সাপ্লাই দিয়ে যাচ্ছে। এখন ঢাবি এই জায়গাটাতে রিসেন্টলি ডেভেলপ করা শুরু করছে, কারণ মানে হয়তো 10-12 বা 15 বছর ধরে হচ্ছে এই 10-12 বছর ধরে হচ্ছে এই অনুষদগুলা নতুন করে ডেভেলপ করা শুরু করছে, স্টার্ট করছে। তো এখন যে ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রশ্নগুলা কিন্তু ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের টিচাররা করে থাকেন। ঠিক আছে, যেমন আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টে অনেক টিচার আছেন যারা প্রশ্নপত্র বানানোর সাথে সম্পৃক্ত থাকেন। তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে সিএসসি, তারপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যদিও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা আলাদা, আইআইটি ওটা আলাদা অনুষদ। এই জায়গাগুলোর টিচাররা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির প্রশ্ন বেশি করে থাকেন। আবার বায়োলজির প্রশ্নটা হচ্ছে ফার্মেসি, তারপর হচ্ছে তোমার বায়োটেকনোলজি, এই জায়গার টিচাররা বেশি করে থাকেন। সো ওইটা একটু ডিফারেন্ট প্যাটার্নের হয়, ফিজিক্স কেমিস্ট্রির প্রশ্নটা ডিফারেন্ট প্যাটার্নের হয়। ফিজিক্স কেমিস্ট্রির প্রশ্নটা কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তোমার যে ফিজিক্স এবং কেমিস্ট্রি নলেজ দরকার সেটা জাজ করার জন্যই তারা করে থাকেন, এবং রিসেন্টলি তারা করছেন। এই কারণে সম্ভব হচ্ছে তুমি যদি খেয়াল করে দেখো যে স্পেশালি 23 সালে এই বছরের যে প্রশ্নটা, এটা ইঞ্জিনিয়ারিংয়ের যে ফিজিক্স কেমিস্ট্রি তার থেকে আসলে খুব বেশি ডিফারেন্স নাই। দ্য অনলি ডিফারেন্স ইজ এমনভাবে প্রশ্নটা সেট করা হয় যেন ক্যালকুলেটর ছাড়া সেটা করা যায়। এমন তোমাকে দিবে না কখনো যে ক্যালকুলেটর ছাড়া করাই যায় না, ক্যালকুলেটর ছাড়া যাতে করা যায় এই সিস্টেম করে দেয়, বাট নলেজ, ডেপথ, কনসেপ্ট ইঞ্জিনিয়ারিং লেভেলেরই তোমার আসলে লাগবে। ওকে, এবং এই জন্য আমরা আসলে অনেক পপুলার একটা কথা আছে যে ইঞ্জিনিয়ারিং পড়লে ভার্সিটি অনেক ইজি হয়ে যায়, এটা মনে হয় আরও একটু বেশি সত্য হবে এখন থেকে। সো আমি এর আগে এই বছরের জন্য বেশ কিছু ভিডিও আমি বানাইছি ঢাবি রিটেনের জন্য, বাট টু বি অনেস্ট আমি সেগুলো যখন বানাইছি তখন আমি 23 সালের প্রশ্নটা স্পেশালি অ্যানালাইজ করি নাই, আমি গতানুগতিকভাবে যা লাগে যা প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলছি। বাট আজকের ভিডিওটা আমি একদম 23 সালের রিসেন্ট প্রশ্ন অ্যানালাইজ করে এবং তার আগের বছরের প্রশ্নগুলো অ্যানালাইজ করে একটা কম্প্যাক্ট ভিডিও বানাচ্ছি। প্রবাবলি ঢাবি রিটেনের উপরে আমি এরপর আর কোনো ভিডিও বানাবো না, কারণ আমি এই ভিডিওতে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করবো, এর বাইরে আর কিছু নাই। ওকে, সো চলো শুরু করি। প্রথমত ফিজিক্সে তোমরা যদি দেখো যে আগের, আচ্ছা এখানে একটা কথা বলি, আগে আর এখন দুইটা ভাগ করছি আমি সবগুলো সাবজেক্টে। এখন তার মানে এই না যে আগে যেগুলো আসতো এখন আর আমরা ওগুলো পড়বো না। হ্যাঁ, আগেরগুলোও পড়তে হবে, তার সাথে এখন এগুলোও পড়তে হবে, কারণ পড়া একটু বাড়াইতে হবে, কারণ কোশ্চেন হালকা কঠিন হচ্ছে। আগে তুমি যদি দেখতা যে ফিজিক্সে যে কোনো একটা স্যারের বইয়ের, স্পেশালি ইসাক স্যারের বই আমরা ফলো করতে বলি যে কোনো ভার্সিটি কোচিংয়ে, ইসাক স্যারের বইয়ের অনুশীলনী এবং উদাহরণের ম্যাথগুলো যদি তুমি করো
তাহলে তুমি কমন পাবা, এটা নিশ্চিত ছিল। ঠিক আছে, আমি যখন 21 সালে প্রশ্ন পরীক্ষা দিছি তখনও আমার কাছে মনে হয়েছে যে এই ইসাক স্যারের বইয়ের অনুশীলনী উদাহরণ থেকে অনেক প্রশ্ন আসছে, প্রচুর। ঠিক আছে, সো আমার কাছে একদম ইজি লাগছে, মানে অনেক প্রশ্ন তো 4টা আসে, এমসিকিউ কথা বলছি, এমসিকিউ রিটার্ন সব মিলে অনেক প্রশ্ন আসছে। আচ্ছা, তাছাড়া কিছু ব্যাখ্যা বা তত্ত্ব টাইপের প্রশ্ন আসতো আগে। ঠিক আছে, যেখানে কি করতে হইতো, যে কিছুটা ব্যাখ্যা করতে হইতো, যেমন ধরো কথার কথা পেন্ডুলামের দৈর্ঘ্য বাড়লে কেন হচ্ছে গিয়ে সময় কি হয় না হয় কমে বাড়ে। ঠিক আছে, এগুলো সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে গিয়ে ধরো করো যে শীতকালে কেন ঘড়ির কাঁটা দ্রুত চলে আসতে চলে, এই ধরনের প্রশ্ন আছে না, শীতকাল গরমকাল এই ধরনের প্রশ্ন আসতো, যেখানে কনসেপ্টটা তোমাকে এক্সপ্লেইন করতে হইতো। ঠিক আছে, ব্যাখ্যা লিখতে হইতো আর কি। আর একটা কমন টাইপের জিনিস, এটা আমি এখনও সবাইকে পড়তে বলবো, সেটা হচ্ছে যে বাবা ডিইউ এবং জেইউতে যে রিটেন পরীক্ষাগুলো হয়, হ্যাঁ, সেগুলোর বেশ কিছু টাইপ রিপিট হয়। ঠিক আছে, ফিক্সড টাইপ, মানে প্রতি বছর ওখান থেকে প্রশ্ন আসবেই, এরকম একটা ব্যাপার। যেমন তাপগতিবিদ্যার অ্যাকসেপ্ট প্রশ্ন সবসময় থাকে, এরপরে আধুনিক পদার্থবিজ্ঞান থেকে অ্যাকসেপ্ট প্রশ্ন সবসময় থাকে, এই টাইপগুলো প্রচুর পরিমাণে হচ্ছে রিপিট হয়। তো এইটা ছিল হচ্ছে গতানুগতিক ফিজিক্সের একটা মডেল বা কনসেপ্ট বা যাই বলো। ওকে, এখন আমি যেটা দেখলাম 22-23 সালে দুইটা প্রশ্নে প্রথমত কনসেপচুয়াল প্রশ্ন আসতেছে। এখন এখানেও তো বাবা ব্যাখ্যা তত্ত্ব আসতো, তাহলে এই কনসেপচুয়ালের মানে কি? এটার মানে হচ্ছে তোমাকে কনসেপ্টের ডেপথে যাইতে হবে। ঠিক আছে, এবং তোমার বেসিক নলেজ লাগবে যেটা সলভ করার জন্য। অর্থাৎ ফিজিক্সের বেসিক কনসেপ্টের ধারণা না থাকলে শুধু ফর্মুলা দিয়ে তুমি অঙ্ক করতে পারবা না। সো এটার জন্য সলিউশন কি ভাইয়া? সিম্পল সলিউশন, তোমাকে থিওরিটা রিভাইজ করতে হবে। ঠিক আছে, তোমাদের একটা তত্ত্ব মানে গতানুগতিক ধারণা আছে, ঢাবি মানেই শর্টকাট, ঢাবি মানেই ফর্মুলা, আমরা জাস্ট কি করবো, পড়বো সুন্দর মতো পড়ে ঠরে, জাস্ট ফর্মুলা শর্টকাট পড়ে আমরা পরীক্ষা দিয়ে দিব না। এখন তোমাকে থিওরিটা পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, নট লাইক যে আমি সংজ্ঞা মুখস্থ করতে বলতেছি না, তোমাকে থিওরিটার কনসেপ্ট ইন ডেপথ নলেজ যেটা, সেটা তোমাকে বুঝতে হবে যে কেন কোথায় কীভাবে কাজ করতেছে। ওকে, আচ্ছা, তার মানে প্রমাণ দেখতে বলতেছি না, ফর্মুলা প্রুফ দেখা লাগবে না, বাট এই জিনিসটা তোমার লাগবে। নেক্সট, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দেখতে হবে ভাইয়া। এইটা কি বললেন? দিস ইজ ভেরি সারপ্রাইজিং, দিস ইজ ভেরি সারপ্রাইজিং। ভার্সিটিতে আইসা আপনি বলছেন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখতে, দিস ইজ ভেরি সারপ্রাইজিং, এবং অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করবে, বাট আমি বলবো যে না, এটা তোমাকে পড়তে হবে। কেন? কারণ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেখবা অনেক বড় বড় ম্যাথ কিছু শর্টকাট দিয়ে করা থাকে, 1-2 লাইনে করে ফেলার মতো, বা 2-3 লাইনে করে ফেলার মতো, যে বইটা 3 মিনিটে যে করার একটা চ্যালেঞ্জ থাকে, ওই চ্যালেঞ্জকে মাথায় রেখে দেখবা যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে অনেক ম্যাথ শর্টকাটে করা আছে এবং সংক্ষেপে করা আছে। আচ্ছা, এখানে আর একটা বিষয় আমি বলতে চাই, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের কিছু ম্যাথ থাকে হেভিলি টাফ। ঠিক আছে, কিছু ম্যাথ থাকে অতিরিক্ত কঠিন, যেগুলো কোনোদিন কোনো বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশে তো আসছি কোশ্চেন ব্যাংক যেহেতু বলতেছি, 1-2 বার আসছে, খুবই রেয়ার কেস, অনেক বড় ম্যাথ, বোঝাই যাচ্ছে যে এটা ইঞ্জিনিয়ারিংয়েও রিপিট হবে কিনা সন্দেহ, সেগুলো স্কিপ। যেগুলো অতিরিক্ত বড় অতিরিক্ত কঠিন ওগুলো স্কিপ। বাট তাছাড়া ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা আমরা একটু আয়ত্তে রাখবো, কারণ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে অনেক ম্যাথ করার যে টেকনিকগুলো আছে সেগুলো তোমাদের ভার্সিটিতে কাজে লাগবে। এবং আমি সারপ্রাইজড হব না যদি আমি দেখি যে বুয়েটের 15-16 সালের একটা প্রশ্ন ঢাবিতে চলে আসছে। দের ইজ নাথিং টু বি সারপ্রাইজ। বা 16-17 সালের একটা প্রশ্ন ঢাবিতে চলে আসছে, এটা সারপ্রাইজ হওয়ার কিছুই নাই। কারণ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এই কারণে ফলো করতে বলতেছি, কারণ ওই কোশ্চেনগুলো বুয়েট কুয়েট রুয়েটের রুয়েটে তো রিটেন নাই, বুয়েটের স্পেশালি বুয়েট বুটেক্স MIST এখানে ইঞ্জিনিয়ারিং টিচাররা করেন, এবং ঢাবিতেও এখন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির টিচাররাই এই ফিজিক্সের কোশ্চেনটা করতেছেন। সো ওখান থেকে অনেক কিছু চলে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো কোনো অবস্থাতেই এটা স্কিপ করবা না। সো ওভারঅল যদি ফিজিক্সের এক কথায় বলি, যে কোনো একটা বইয়ের স্পেশালি ইসাক স্যারের অনুশীলন উদাহরণে সব ম্যাথ করতে হবে। ব্যাখ্যা তত্ত্ব পারার জন্য এই দুটো জিনিস আসলে কানেক্টেড, বেসিক থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ডিইউ যে রিপিট টাইপগুলো আছে ভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাংক থেকে পড়তে হবে, এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে আমরা সব অঙ্ক জাস্ট চোখ বুলে যাব, কোথায় কোন ফর্মুলা ব্যবহার হয়েছে সেটা দেখব। তবে বারবার বলতেছি, মাথায় রাখবা ক্যালকুলেটর দিয়ে করা যাবে না, এমন অঙ্ক স্যাররা দিবে না। ঠিক আছে, সো ক্যালকুলেটর দিয়ে করা যাবে এমন অঙ্কই আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে রিভাইজ করব। গেল, ফিজিক্স অল ডান। আই থিঙ্ক এর বাইরে আসলে ফিজিক্সে কিছু আসা পসিবল না। এখন ছোট্ট করে একটা আমি বলি যে আমাদের যে কিউএনএ ভার্সিটি রিটেন মেগা বুকটা আছে, আমরা দাবি করতেছি যে বাজারের রিটেনের উপরে লেখা বেস্ট বই এবং প্রবাবলি একমাত্র বই যেটা এত ইন ডিটেলস রিটেন নিয়ে কাজ করছে শুধুমাত্র, সেটা হচ্ছে এই কিউএনএ ভার্সিটি রিটেন মেগা বুক। এই রিটেন মেগা বুক থেকে 2023 সালে, যেখানে আমরা বলতেছি যে কিছুটা সারপ্রাইজিং প্রশ্ন আসছে, অনেকগুলো প্রশ্ন আসলে আমরা টিচাররাই অবাক হয়েছি যে ওয়াও এটা এখানে আসছে, ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন আসছে, তারপরও এখান থেকে আমরা 70% প্লাস কমন ফেলাইতে সক্ষম হয়েছি। টাইপ কমন বলো, হুবহু কমন বলো, হোয়াট এভার সব মিলায়। ওকে, এবং সেটার প্রমাণ তোমরা চাইলে আমরা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে দিব।
70% প্লাস কমন পড়ছে, বাট এইবার আমি সেগমেন্টেড। সো আমি ডিসিশন নিছি যে ভাই 70% ইজ নট আ গুড মার্ক, গুড পার্সেন্টেজ। আমি যখন হালকেনস্টাইনের সেগমেন্ট হিসেবে হেড হিসেবে জয়েন করি, আমার প্রথম যে অ্যাসাইনমেন্ট সেটা ছিল হচ্ছে গুচ্ছ 7 দিনে গুচ্ছর বই লেখা, এবং সেই বইটা আমি লিখছিলাম। সেখান থেকে কত পার্সেন্ট কমন করছিল তুমি জানো? গেস। এটা তো 70% বললো, গেস 75, 80, 85, 90? নো, ইউ আর অল রং। আমি কমন ফেলাইছিলাম আল্লাহর রহমতে 93%, ঠিক আছে? এবং ওটা 7 দিনের বই ছিল। বইটা এখানেও আই গেস থাকার কথা, এখানে 10 দিনের বইটা আছে কৃষির, এটাও আমি লিখছি। 7 দিনের যে গুচ্ছের বইটা, এই যে 7 দিনের গুচ্ছ, এটাও আছে, ঠিক আছে? তোমাদেরকে বইটা দেখাই যে বইটা কত পাতলা, ঠিক আছে? এটা হচ্ছে 7 দিনের বই। এই 7 দিনের বই থেকে আমি 93% গুচ্ছ কমন ফেলাইছিলাম। লাস্টবারে যে গুচ্ছটা হয়েছে 2023 ব্যাচের আর কি। তো 24 ব্যাচের জন্য আমি যে কিউএনএ রিটেন মেগা বুক বইটাকে তদারকি করছি, এবং রিটেন মেগা বুক বইটাকে যে আমি দেখছি কীভাবে লেখা হচ্ছে এবং কী কী নতুন জিনিস আমি ইনক্লুড করছি, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এমনভাবে বইটা লিখছি ভাই, যাতে এইবার এই 70 থেকে আমরা 93 এর পথে যাইতে পারি, ঠিক আছে? আমার পার্সোনাল গোল যেটা টার্গেট আমি বলে রাখি, সেটা হচ্ছে 85%। এটা হচ্ছে আমার পার্সোনাল টার্গেট। আমি জানি না সেটা ফিল আপ করতে পারবো কিনা, বাট টু বি ভেরি অনেস্ট 80% প্লাস কমন পড়লে আমি খুশি। এখন ভাই আসলেই কমন পড়বে কেন? আজ তোমাদেরকে একটু দেখাই। এই যে আমাদের বইটা কিউএনএ ভার্সিটি ইউনিট রিটেন মেগা বুক, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এটা কিন্তু রকমারি বেস্ট সেলার, যাই হোক সেটা আলাদা হিসাব। তো এখন আমরা যদি এই বইয়ের যে কোনো একটা পার্টে আমরা যদি একটু যাই, ঠিক আছে? এই ধরো এখানে আসো, এইটা কোন চ্যাপ্টার? এটা হচ্ছে তোমার নিউটনিয়ান মেকানিক্স, ঠিক আছে? আচ্ছা দেখো, বুয়েটের প্রশ্ন এখানে কিন্তু দেয়া আছে, ঠিক আছে? বুয়েটের প্রশ্ন দেয়া আছে, দেখো না কেন, বুয়েটের প্রশ্ন দেয়া আছে, রুয়েটের প্রশ্ন দেয়া আছে, ঠিক আছে? তুমি কি চাও বলো? মানে তোমাকে এক কথায় তোমার সব কিছুই না দেয়া আছে, আরো সুন্দর করে দেখাই, দাঁড়াও। এই দেখো, মনে করো টাইপ ভিত্তিক, এই যে একটা টাইপ 7, জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ, মোট শক্তি, টর্ক নির্ণয়। প্রথমে ফর্মুলাগুলো দিছি, তারপরে টেকনিক শিখাইছি, ফর্মুলা দিয়ে ছেড়ে দিই নেই, টেকনিক শিখাইছি, ঠিক আছে? তারপরে কিছু এক্সাম্পল দিছি, তারপরে ধরো আবার এই যে টাইপ 8, যেখানে থিওরি আছে, কিছু থিওরি আছে, ওখানে থিওরিও বুঝাইছি। এই জায়গাগুলোতে থিওরি আহামরি নাই, তাই এখানে থিওরি আলাদা করে পড়ে নেই। দেখো, অক্ষ সাপেক্ষে গড়িয়ে চলা চাকা, সিলিন্ডার বা গোলকের মোট শক্তি, এগুলো ভার্সিটিতে জীবনে পড়ায় না। আমরা যে ভার্সিটি ইউনিট ক্র্যাশ করছে ক্লাস নিচ্ছি, সেখানেও পড়াই নেই, কারণ পড়ানোর দরকার নাই। দিস ইজ নট নিডেড ফর ভার্সিটি ইউনিট, বাট স্টিল এখানে দেওয়া হয়েছে। কেন জানো? কারণ রিটেনে আসতেছে বাবা, রিটেনে আসতেছে। ঢাবিতে 20-21 সালে এখান থেকে যে প্রশ্ন আছে সেটা দেয়া আছে, তারপরে বুয়েটে যেটা আছে সেটা দেয়া আছে, রুয়েটে যেটা আসছে সেটা দেয়া আছে। দেখো এই যে টপিকটাই স্পেসিফিকভাবে, এই টপিকের কথা যদি বলি, টপিকটাই কিন্তু ডিউতে জাস্ট একবার আসছে 20-21 সালে, একবার রিসেন্ট টাইমে, বুঝছো? হালকা হালকা করে যে ডিউ চেঞ্জ করতেছে, প্যাটার্নটা ধরতে পারতেছো। এবং বুয়েটে ইনফ্যাক্ট এই টপিক থেকে দেখো কতবার আসছে, 19-20-এ আসছে, 19-20-এ আরও একটা আসছে, 18-19-এ আসছে, 14-15-তে আসছে, 6-7-এ আসছিল, আবার 5-6-এ আসছিল, মেলাবার আসছে। বাট ঢাবিতে আসছে মাত্র একবার, এইবার আবার আসার সম্ভাবনা আছে, আমরা জানি। এই কারণে আমরা কি করছি, এই ধরনের টপিক যেগুলা ভার্সিটির জন্য বেসিক্যালি পড়ানোই হয় না, কোনো বইতে দেখবা যে নাই, বেশিরভাগ বইতে সেগুলো। এবার দেখো যে তত্ত্বীয় অংশ বা থিওরি ফর রিটেন, বললাম না তত্ত্ব পড়তে হবে, থিওরি পড়তে হবে। এই যে তোমার এখানে যা যা আছে, আমরা সব কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে, ঠিক আছে? কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে সব কিছু এখানে দিয়ে রাখছি। এই যে টাইপ 2, ঠিক আছে? শক্তি, হাবিজাবি সব দেয়া আছে, হ্যাঁ? তারপরে এই যে প্রত্যেকটা টপিকের থিওরি দেয়া আছে, তারপরে কি শর্টকাট দেয়া আছে, ফর্মুলা দেয়া আছে, আবার ম্যাথ করে দেয়া আছে, ইন ডিটেলস হোয়াট এভার ইজ নিডেড, যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে রাখছি আমরা, কোনো কমতি রাখি না ইনশাল্লাহ। আচ্ছা এবার আসো আমরা আবার আমাদের গাইডলাইনে ফেরত আসি। এবার আসো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে আমি যেটা বললাম যে প্রশ্নের প্যাটার্নে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে, ঠিক আছে? আগে কেমিস্ট্রিতে প্রচুর ব্যাখ্যামূলক বা কনসেপচুয়াল প্রশ্ন আসতো, যেখানে আসলে দেখা যেত যে এইটা কেন হয়, ঠিক আছে? বা ওই যে কিছু এক্সেপশনস আছে না, আমি তো কেমিস্ট্রি বস না ভাই, আমি তো পারিও না, ভুলেও গেছি। এক্সেপশন আছে না কিছু, যে এইটার থেকে এটা ইলেকট্রন অ্যাফিনিটি নর্মালি বেশি হওয়ার কথা, বাট এক্সেপশনাল এটা কম হয়, কেন হয়? এই ব্যাখ্যাগুলো আসতো, ঠিক আছে? এবার এখনও আসতে পারে। আর বেশিরভাগ কেমিস্ট্রি প্রশ্ন হয়তো বোর্ড স্ট্যান্ডার্ড, বোর্ডে যা কিছু আসে সেটা পড়লেই আসলে ঢাবি রিটেন হয়ে যায়। এটা আমরা অলওয়েজ বলে আসছি, পড়ে আসছি, আমি নিজে ভেবে প্রিপারেশন নিয়ে আসছিলাম আমি। বাট রিসেন্ট টাইমে কী কী পরিবর্তন দেখা যাচ্ছে আসো সেটা। প্রথম আমি এই পয়েন্টটা বলবো, বিক্রিয়া। এই বিক্রিয়া হচ্ছে ভাইয়া কমপ্লিটলি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য সম্পূর্ণভাবে তোমার বিক্রিয়া প্রয়োজন হইতো, ঠিক আছে? এবং
অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং আমরা কি বলতাম মনে আছে, নামীয় বিক্রিয়াগুলো পড়তে বলি অলওয়েজ, ঠিক আছে, যে কী কী নাম আছে ভুলেও গেছি, উডস বিক্রিয়া ছিল একটা, তারপরে কী কী ছিল মানে আমার সব মনেও নাই, এই স্পেসিফিক নামধারী বিক্রিয়াগুলো বেশি বেশি পড়তে বলতো আমাদেরকে ভাইয়ারা, এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য আমরা এখনও বলি সেটা, বাট এখন ঢাবির স্টুডেন্টের জন্য বলবো, ঠিক আছে, তোমার যত বিক্রিয়া আছে ইমার্জেন্সি অবস্থায় একটা নোট বানাও, একটা নোট খাতা বানাও, সব বিক্রিয়াগুলো লেখো, বিক্রিয়া থেকে রিটেনে এইবার 24 সালে পরীক্ষা প্রশ্ন আসবে, তুমি লিখে রাখো, আমি বলছি আসবে পরীক্ষায়, ঠিক আছে। সো বিক্রিয়াগুলো ভালো করে পড়তে হবে, এবং অর্গানিকের জন্য হচ্ছে নামধারী বিক্রিয়াগুলো পড়তে হবে। এছাড়া রিসেন্ট টাইমে ঢাবির জন্য হট টপিক সেটা হচ্ছে বর্ণালী প্লাস তরঙ্গ দৈর্ঘ্য। এই জায়গা থেকে স্যাররা প্রতি বছর প্রশ্ন করতেছে, রিসেন্ট টাইমে এত ইম্পর্টেন্স দিয়ে প্রশ্ন করতেছে প্রতি বছর। সো এইটা কোনো অবশ্যই স্কিপ করা যাবে না, যত জায়গায় বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড জিনিসপাতি আছে সব আমরা পড়ব, ঠিক আছে। সো এই গেল হচ্ছে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি আলাপ। ম্যাথ বায়োতে বেশি আলাপ নাই, আগে যে ভিডিও বানাইছে ওগুলাতেই কথাবার্তা বলছি। ম্যাথে হচ্ছে তোমার যে কোনো একটা বই নিবা, যত সাল মার্কা ম্যাথ আছে বোর্ডে বিভিন্ন সালে আসছে বা বিভিন্ন পরীক্ষায় ভার্সিটিতে আসছে, ওইগুলো বেশি বেশি করে পড়বা, কমন প্রশ্নই আসতেছে এখনো পর্যন্ত, আহামরি সারপ্রাইজ দেয় নাই, বাট এবার যদি দেয় তাহলে কিছু বলার নাই, ঠিক আছে। বাট স্টিল আমি বলবো যে ম্যাথে তোমরা জাস্ট এটা খেয়াল রাখবা যে প্রত্যেকটা টাইপের অঙ্ক তুমি পারো কিনা, সব অঙ্ক তোমার করা দরকার নাই, প্রত্যেকটা টাইপের অঙ্ক প্লাস ব্যতিক্রম ধর্মীয় অঙ্ক, প্রত্যেকটা টাইপের অঙ্ক প্লাস ব্যতিক্রম ধর্মীয় অঙ্ক। যেমন আমি বলতে পারি 7.1-এ এসি আহমদ স্যারের বইয়ের 1-5 একটা অঙ্ক আছে, ওই অঙ্কটা ব্যতিক্রম। 4টা অঙ্ক যে সাইন স্কোয়ার কজ স্কোয়ার যে জোড়ায় জোড়ায় থাকে, 1 + 1 2 হয়, 1 - 1 0 হয়, ওই অঙ্কগুলোর কথা বলতেছি। 4টা অঙ্ক আছে নর্মাল, একটা অঙ্ক আছে ব্যতিক্রম, ব্যতিক্রম অঙ্কটা করবা, ঠিক আছে। সমস্ত জায়গাতে লিমিটের সব অঙ্ক এক নিয়মে করা যায়, একটা অঙ্ক আছে ব্যতিক্রম, এই অঙ্কটা করবা। ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের সব ম্যাথ, সব ডিটারমিনেন্টের সব ম্যাথ ওই 1-0-0 ফরম্যাটে নিয়ে করা যায়, একটা অঙ্ক আছে ব্যতিক্রম, এটা করবা। আমাদের সময় 15 নাম্বার ছিল, এখন তোমাদের সময় কয় নাম্বার আছে আমি জানি না, একটা অঙ্ক আছে ব্যতিক্রম, এটা করবা। সুতরাং সোজা হিসাব ম্যাথের সমস্ত যদি টাইপ ভিত্তিক অঙ্ক পারো এবং যদি ব্যতিক্রম অঙ্ক পারো কমন পড়বে, ঠিক আছে, সোজা হিসাব। আর ঢাবি যাবি জগন্নাথ রিপিট হয় অনেক, ঠিক আছে। আচ্ছা, বায়োলজিতে আমি একদমই এক্সপার্ট না ভাই, তারপরও কমনলি যেগুলো আসে সেটা হচ্ছে সায়েন্টিফিক নেম, বৈজ্ঞানিক নাম, অবশ্যই পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার। বৈশিষ্ট্য পার্থক্য ছক একটা আসবেই, লিখে দিলাম, যাও, আসবেই ইনশাল্লাহ, ঠিক আছে। বৈশিষ্ট্য পার্থক্য ছক যে কোনো একটা মাস্ট আসবে। এবং বোর্ড স্ট্যান্ডার্ড যে প্রশ্ন আছে ঢাবির বলছি, বোর্ড স্ট্যান্ডার্ড যে প্রশ্ন আছে বায়োলজির, সেগুলো ঢাবিতে আসে, ঠিক আছে, ভেরি কমন। প্রতি বছর আমরা দেখি যে ঢাবিতে আসলে ওখান থেকে প্রশ্ন এসে থাকে, ঠিক আছে। আচ্ছা, সো আফটার অল ক্লিয়ারলি আমি যদি বলি তোমাদেরকে যে তোমরা যদি এই বইটা তোমাদের সংগ্রহে রাখো, ঠিক আছে, আমাদের এই রিটেন মেগা বুক, তাহলে রিটেন নিয়ে বাবা এর থেকে বেটার বই বর্তমানে বাংলাদেশে লেখা সম্ভব না, ঠিক আছে। এবং এটা আমাদের দেখো প্রতি বছর আমরা আপডেট করতেছি 2021 সাল থেকে 2024 পর্যন্ত, এবং এটা খুবই কম দামের একটা বই, এবং সবগুলো চ্যাপ্টার সব কিছু এখানে দেওয়া আছে। আমি যদি আরও তোমাদেরকে অন্য একটা খুলে দেখাই তাহলে হয়তো আরও ভালো করে বুঝতে পারতা। আবারও ফিজিক্সই খুলছি না, ফিজিক্স থেকে বের হই, এই যে ধরো কেমিস্ট্রি, ঠিক আছে, এই যে অর্গানিক কেমিস্ট্রি, এই দেখো যত বিক্রিয়া এখানেই নোট করে দেওয়া আছে। এবং এই দেখো এই উডস বিক্রিয়া যেটা বলতেছিলাম একটু আগে, পেয়ে গেছি আনফর্চুনেটলি, বুয়েটে, ডিইউতে, এমইতে কোথায় কোথায় কবে কবে আসছে। এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া রুয়েটে দেখো কতবার আসছে, চুয়েটে কতবার আসছে, ডিইউতে একবার আসছে, ঠিক আছে। এই যে যত যাবতীয় বিক্রিয়া ঠিক্রিয়া হাবিজাবি আছে সব কিন্তু এখানে দেয়া আছে, ঠিক আছে। অর্থাৎ এখানে এই অর্গানিক কেমিস্ট্রি পুরো একটা নোটই এখানে আছে, রিফর্মিং বিক্রিয়া, অ্যালকেন হ্যালোজেনেশন, সব কিছু এখানে আছে, ঠিক আছে, টাইপ ওয়াইজ দেওয়া আছে। সুতরাং ওভারঅল এক কথায় ঢাবি রিটেন ক্র্যাক করার জন্য একমাত্র বাজারের বই ভার্সিটি রিটেন এ ইউনিট রিটেন মেগাবুক তোমরা অবশ্যই নিজেদের সংগ্রহে রাখবা যদি ঢাবি রিটেনে একটা কোপ দিতে চাও, ঠিক আছে। এই করে টাকা ইনভেস্ট করো, দিস ইজ ভেরি মাচ নেসেসারি। আর রকমারিতে কিন্তু 50% ডিসকাউন্ট চলতেছে, এটাও মাথায় রেখো আমাদের বইগুলোর উপরে। সো তাড়াতাড়ি যাও, এই ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে যাবা। যদি দেখো যে ভিডিও 3 দিন 4 দিন 7 দিন পরে দেখতেছো তাহলে এই অফার নাও থাকতে পারে, বাট এই মুহূর্তে চলতেছে, তাড়াতাড়ি যাও, বই কিনো। অল দ্য বেস্ট ফর ঢাবি এক্সাম, ইনশাআল্লাহ ভাইয়া অনেক ভালো হবে তোমাদের সবার পরীক্ষা। তোর জন্য দোয়া, ভালোবাসা মন থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।